প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টাইমস টুডেজ হেডলাইন অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের যে গুরুত্বপূর্ণ খবরাখবর থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের বেশ কিছু স্টোরি আছে, যে স্টোরিগুলো আমরা ফ্রন্ট পেজে এবং ভিতরের নানান পেজে আমরা ব্যবহার করব। আজকে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন টাইমস অফ বাংলাদেশের ফিচার এডিটর কঙ্কা করিম। আপা, আজকে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে কি যাচ্ছে? আমরা তো সামনে we are going to be coming across the 13th national elections which is going to be held on February 12th. তো সেখানে আমাদের ইলেকশন কমিশনার কিছু একদম স্ট্রিক্ট বিধিনিষেধ দিয়ে দিয়েছে অ্যান্ড নতুন কিছু ইলেকটোরাল রুলস দিয়েছে, যেটার মধ্যে দিস এ কমপ্লিট ব্যান অন পোস্টার্স এবং বিলবোর্ডস যেটা থাকবে সেটা ম্যাক্সিমাম একজন ক্যান্ডিডেট 20 অফ দেম তারা 20টা করে ওটা ডিসপ্লে করতে পারবে এবং সেটারও একটা সাইজ দিয়ে দিয়েছে 16 by 9 feet। along with it আরেকটাও জিনিস দিয়েছে, সেটা হলো দ্যাট ইট হ্যাজ টু বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটা করেছে বেসিকলি টু হ্যাভ আ লেভেল প্লেইং ফিল্ড, যেখানে দের ইজ নো ওভার এক্সপোজার অফ মানি বা যেটা এখন আমাদের আগে দেখতাম পোস্টার্স যে একদম ছেয়ে যেত অ্যান্ড অল, সো সেইগুলো একটু লিমিট করে দেওয়ার জন্যই। এবং সাথে এটাও বলেছে যে একটা ম্যাক্সিমাম 6 মান্থসের একটা জেল হতে পারে ইফ এনিবডি ডাজ নট। তো আপনি আচরণ বিধির কথা বলছিলেন, জি বেশ বেশ স্ট্রিক্ট কিছু নিয়ম কানুন বেঁধে জি দিয়েছে। জি এবারে বেশ সেগুলো কি ফলো করা হচ্ছে ঠিকঠাক মতো? না, আমরা যখন ইভেন আপনি যদি আজকেও ঢাকা শহরে হেঁটে যান তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় কালার্ড পোস্টার্স বিভিন্ন সাইজের, ইটস অল ওভার দ্য টাউন, যেখানে ইভেন ইলেকশন কমিশনার এটাও বলেছে দ্যাট দে উইল বি সাম পেনাল্টিজ, যেরকম একটা ক্যান্ডিডেট মে ফেস 6 months অফ জেল। তারপরে ইফ দ্য ইলেকশন কমিশনার ফিলস ইট রাইট তাহলে তারা ক্যান্ডিডেটকে কিংবা পার্টিকে দে ক্যান ফাইন, দে ক্যান পেনালাইজ দেম উইথ আ সাম অফ 1.5 লাখ টাকা, টু দ্য পয়েন্ট যে তারা যদি মনে করে যে ইট ইজ রাইট টু ক্যান্সেল দ্য ক্যান্ডিডেসি, সেটাও তারা করতে পারবে। কিন্তু আমরা যেটা এখন দেখছি যে এইসব বিধিনিষেধ কেউই মানছে না, অ্যান্ড ইট ইজ দ্য সেম থিং দ্যাট ইজ হ্যাপেনিং পোস্টার্স অল ওভার। সো এটা যেহেতু গ্যাজেট করে একটা রুল দেওয়া হয়েছে, উই আর ইয়েট টু সি যে আরও তো অনেক ধরনেরই আমাদের নিয়ম কানুন নিয়ে হচ্ছে, সে হোয়াট হ্যাপেন্স আরও সামনের কিছু দিনের তো মধ্যে। আমরা জানি যে এই দেশে অনেক নিয়ম কানুন করা হয়, জি ইভেন হাইকোর্ট থেকেও অনেক ধরনের নির্দেশনা দেওয়া হয়, জি সেটাও ঠিকমতো বাস্তবে আমরা অ্যাবসলিউটলি দেখি না যে সেটি জি পালন করা হচ্ছে। জি তো এই ক্ষেত্রে আমরা তো ভেবেছিলাম যে এবার ইলেকশন কমিশনের যে নির্দেশনা বিধিনিষেধ সেগুলো, যেহেতু এবার একটি ব্যতিক্রমী ইলেকশন হচ্ছে জি জি এবং মূল প্রতিদ্বন্দ্বী আমরা জানি কারা, জি এবং তারা অনেক ভালো ভালো কথাও বলেছেন, অনেক নিয়ম কানুন মেনে চলবেন, জি নতুন বাংলাদেশ গড়বেন, নানান ধরনের এখন উন্নয়ন এবং কল্যাণের প্রতিশ্রুতি দিচ্ছেন। জি তো ইলেকশনের আগেই তারা যদি এই নিয়ম কানুন যেটা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন সেটা যদি তারা না মানেন, সেটি একটা বিষয়, আমাদের তাদের সম্পর্কে নানান ধরনের সন্দেহ তৈরি হবে। আরেকটি বিষয়, তারা মানছে না কেন? মানে তারা মানছে না, এতে কি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না এই জন্য মানছে না, নাকি তারা মনেই করেন যে এটা না মানলে কিছু হবে না? আইদার অফ দ্য টু। এখনো তো কাউকে আমি ওইভাবে আমরা দেখিনি যে কারোর এগেনস্টে অ্যাকশন কোনো নেওয়া হয়েছে, ডিসপাইট অল দিজ ভেরি হার্ড কোর রুলস দ্যাট দ্য ইলেকশন কমিশনার হ্যাজ সেট আউট। সো লেটস সি সামনে কি হয়। আই থিঙ্ক পিপল আর বিকামিং এক্সট্রিমলি কমফর্টেবল ডুইং হোয়াট এভার দে ওয়ান্ট। এখন উই হ্যাভ টু সি যে কিভাবে তারা এই জিনিসগুলোকে ট্যাকল করে, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি হ্যাভ আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখন সামনে। মাত্র তো ক্যাম্পেইনের 4 দিন, আজ জি চতুর্থ দিন, এখনো তো অনেক সময় পড়ে আছে। তাহলে অ্যাবসলিউটলি আগামীতে হয়তো আমরা আরো অনেক ধরনের অনেক কিছু দেখতে পাবো। জি। আপা, আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, সেটা আপনার নজর কেড়েছে কিনা অথবা এই স্টোরিটার মধ্যে ছবি বা কোনো ইনফরমেশন আছে কিনা, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ব্যানার, বিশেষ করে লিফলেট, জি সেগুলো বিলি করা হচ্ছে। বিশেষ করে শুক্রবারে এই জিনিসগুলো বেশি বিলি করা হয়েছে। আমরা স্টোরি করেছি আজকে যে সারা বাংলাদেশেই নামাজের আগে এবং পরে যে লিফলেটগুলো বিলি করা হয়েছে সেগুলো সব রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, সেগুলো
ড্রেনের মধ্যে ঢুকে গিয়েছে, ড্রেনেজ জি। সিস্টেম নষ্ট করে দিয়েছে, জি। ওয়াটার লগিং করেছে। এই যে পরিবেশ দূষণ এবং এই যে রাস্তাঘাট নোংরা করছে, জি। ড্রেনেজ বন্ধ করে দিচ্ছে, সেই ধরনের কোনো ইনফরমেশন কি এই স্টোরিতে You আছে see, বা ছবি আছে? মেইনলি যেটা হয়েছে হলো এইসব বন্ধ করার জন্যেই দিজ রুলস হ্যাভ বিন সেট, বাট সিন্স নোবডি ইজ ফলোয়িং দ্যাম, ওই জন্যই আমরা ফর দ্য স্টেক হোল্ডার্স টু লুক ইন টু ইট আমরা এটা করছি। লিফলেটেরটায় আমরা যাইনি, উই আর অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটিং মোর অন দ্য পোস্টার্স অ্যাট দ্য মোমেন্ট। বিজনেস পেজের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করবেন আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। মাহফুজুল্লাহ বাবু, কি কি খবর দিয়ে আজকে আপনার পেজ সাজিয়েছেন? লিড নিউজগুলো যদি আপনাকে বলি, যে একটা হচ্ছে যে ভ্যাট ফাঁকি নিয়ে, যে পার্টেক্স স্টার গ্রুপ আমাদের দেশের, আপনি জানেন যে ড্যানিশ কন্ডেন্স মিল্কের উৎপাদক এবং মার্কেটার তারা। তো এনবিআর ধরেছে যে টাকার অঙ্কটি খুব বেশি নয়, কিন্তু আসলে এটা আসলে ব্যাপ্তিটা নির্দেশ করে যে বড় বড় গ্রুপও 3, 4, 5 কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার যে লোভ, সেটা সামলাতে পারে না। যে স্টোরিটা হচ্ছে এরকম যে তারা 21 থেকে 23 পর্যন্ত যে একটা তাদের একটা নির্দিষ্ট র ম্যাটেরিয়ালের উপরে যে তাদের যে আপনার ক্রয় মূল্য বা ইম্পোর্ট প্রাইস অ্যানাউন্স করেছিল, তার উপরে যে ভ্যাটটা দেওয়ার কথা। তো একটা পর্যায়ে দেখা গেছে যে এনবিআর আবিষ্কার করেছে যে তাদের এই প্রোডাক্টটা প্রাইস বেড়ে গেছে, কিন্তু আসলে তারা পুরনো প্রাইসেই ডিক্লেয়ার করে করে আপনার ভ্যাটটা হিসাব করে আসছিল আর কি। তো পরবর্তীতে যখন এটি এনবিআর ক্লেম করলো যে এটা প্রাইস তো বেড়ে গেছে। ঠিক কখন এনবিআর আবিষ্কার করলো যে এটা 23 সালের শেষের দিকে, তখন থেকে তারা এটা এত দীর্ঘ সময় লাগলো এই 3 কোটি টাকার ভ্যাট ফাঁকি হ্যাঁ, এটা বের করতে? আপনি জানেন যে আমাদের এখানে দীর্ঘসূত্রিতার একটা সমস্যা আছে। মোটামুটি 2-3 অনেক মামলা আছে যে তার এগুলো আরও বেশি 5 বছর, 7 বছর, 10 বছরের পুরনো মামলা এনবিআরে ঝুলে থাকে। তো রিসেন্টলি আসলে এটা সম্পর্কে আমরা অবগত হয়েছি এনবিআর কাছ থেকে, যে আর তাদের কাছে এটার ক্লেম করা হয়েছে, তাদেরকে মানে রেসপন্ড করতে এনবিআর বলা চিঠি হয়েছে দিয়েছে তাদেরকে ভ্যাট পরিশোধ করার জন্য। তাহলে এখন কি পার্টেক্স ভ্যাটটা পরিশোধ করে দিবে? পার্টেক্স বলেছে যে পার্টেক্সের একজন কর্মকর্তার সাথে আমাদের রিপোর্টার কথা বলেছিল, তিনি বলেছেন যে আমাদের হাতে 3 মাসের সময় এনবিআর আমাদের দিয়েছে ফর রিপ্লাই, আমরা এটা রিপ্লাই দিব। আসলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ যাকে বলা হয় আর কি। ভ্যাট ফাঁকি দেওয়া বা ট্যাক্স ফাঁকি দেওয়ার এই লক্ষণটা কিন্তু আমরা অলমোস্ট সব প্রতিষ্ঠানের মধ্যেই দেখে থাকি। তো এটা আপনার কাছে কি মনে হয় যে এনবিআর কি যথেষ্ট তাদের ভূমিকা পালন করছে এই ট্যাক্স ফাঁকি, ভ্যাট ফাঁকি সেগুলো আবিষ্কার করার জন্য? এনবিআর এর কর্মকর্তারা কিন্তু আসলে স্পেশালি ট্রেন্ড ফর যে এই ফাঁকিগুলো উদ্ঘাটনে। তো তারা যখনই পারে না, তো বুঝতে হবে আইদার তাদের হাত পা কোথাও বাঁধা অথবা তারা কম্প্রোমাইজ করছেন। এই সম্পর্কে ধরেন এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয় নানান স্টোরি করতে, তাদের কি মতামত? আসলে একটা পর্যায়ে তো এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বড় অংশই ছিল করাপ্ট। তো এখন চেষ্টা হচ্ছে যে এই করাপশনটাকে যথাসম্ভব কমিয়ে আনা, এনবিআরকে আপনার যে রিফর্মগুলো করা, তারও অনেক রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পাচ্ছি, রয়ে শয়ে হচ্ছে আর কি। একটু রাগঢাক করে হচ্ছে। এটি আসলে স্পেশালি এনবিআরে আপনার করাপশন বন্ধ করাটা খুব জরুরি, বিকজ যে আপনার বাংলাদেশ এখন আপনি জানেন যে ট্যাক্স টু জিডিপি রেশিও আপনার এটি 7%-এর নিচে নেমে এসছে। এটা বাংলাদেশের মতো একটা ইকোনমিতে 12% প্লাস তো ইজ এ মাস্ট, অ্যান্ড 15% হচ্ছে আইডিয়াল। আপনি আরেকটি স্টোরির কথা বলছিলেন গুরুত্বপূর্ণ, সেটি কি? সেটিও আসলে এটিও একটা দুঃখজনক স্টোরি, যে আমাদের দেশে রোজায় আসলে আপনি জানেন যে কোনো কারণ ছাড়াই সব পণ্যের দাম বাড়ে। আমরাও আসলে কি কারণ ছাড়াই নাকি আসলে কারণ থাকে? কিছু কারণ থাকে যে চাহিদা বাড়ে, এটা সত্য, কিন্তু চাহিদার সাথে সাথে আমরা বিভিন্ন কমোডিটি সেগমেন্টের ডাটা দেখতে পাই যে এগুলোতে ইম্পোর্টও কিন্তু বাড়ে। তার মানে ইম্পোর্ট বাড়ে, চাহিদা বাড়ে, এখানে আসলে খুব বেশি দাম খুব বাড়ার কথা না, কিন্তু আসলে বেড়ে যায়, এবং আমরাও আসলে কনজিউমার হিসাবে এগুলো মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি। তো স্টোরিটা ছিল যে আমরা যে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় এরকম কথা বলছিলাম যে আমদানি করা বিভিন্ন কমোডিটি, চিনি, ছোলা, ডাল, এই ধরনের বিভিন্ন কমোডিটি আপনার যে
লাইটারেজ জাহাজ যেগুলো আপনার বড় জাহাজ থেকে সমুদ্র বন্দর হুম, থেকে দেশের বিভিন্ন নদী বন্দরে নিয়ে যায়, এরকম প্রায় 700-র বেশি লাইটারেজ জাহাজ তাদের নদী বন্দরে ভাসছে, তারা পণ্য খালাস করছে না। তো পণ্য খালাস যে করছে না এটার তো প্রতিদিন তো তাদেরকে এক ধরনের মোটা অঙ্কের ফাইন দিতে হয়, জি। করছে না কেন তারা, মানে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আসলে স্পষ্টতই যে এটা যদি একটু অনেকের সাথে কথা বললে তারা বলছেন যে আমাদের আমদানি একটা, এটা সত্য যে রোজা উপলক্ষে আমদানি বেশি হয়, তাদের ওয়্যারহাউজিং এর ক্যাপাসিটি চাইতে একটু বেশি থাকে, কিন্তু এই পরিমাণ জাহাজ ভাসতে হবে সমুদ্রে, ওয়্যারহাউজিং ক্যাপাসিটি আবার এত কম না বলে আমাদের রিপোর্টার বলছেন। যে ইনফ্যাক্ট এখানে উদ্দেশ্যের ঘাপলা আছে। আমরা আপনি যদি কি বলি, ধারণা করছেন যে রোজাকে সামনে রেখে আসলে এর পেছনে জি। যে দেরি করা হচ্ছে, মানে জি। পণ্য এসেছে কিন্তু আমি পণ্য খালাস করছি না? খালাস করছি না, এবং যদি পণ্য আমি গুদামজাত করি সেখানে ইন্সপেকশন এন্ড আদার্স থাকে, কিন্তু ওই ভাসমান জাহাজে আপনার আচ্ছা। যে মার্কেট মনিটরিং যাকে বলে আর কি, সেটি নেই। তবে যে আপনার নৌ পরিবহনের যে কর্তৃপক্ষের যে প্রধান, তিনি বলেছেন যে আমরা এখানে শক্ত অ্যাকশন নিব। তারা অলরেডি 200-র মতো জাহাজ পরিদর্শনের কথা বলছেন, যে একটা শক্ত অ্যাকশনের হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তো তো আজকের স্টোরিটা হচ্ছে যে এর ইম্প্যাক্টে যে আপনার চট্টগ্রাম বন্দরে সেখানে এই লাইটারেজ জাহাজের অভাবে যে সমুদ্রগামী জাহাজ থেকে পণ্য খালাস, এই জাহাজগুলো আপনার জটে পড়ে গেছে। মানে নানান ধরনের জটিলতা সৃষ্টি জটিলতা। হয়েছে এখন, মানে দেশের সবচেয়ে বড় যে পোর্ট, জি। সেই পোর্টের ওভারঅল যে কার্যক্রম জি। সেখানেও স্থবিরতা, যে আপনার যে এমনিতে গড়ে 15 থেকে 16 দিনে এই ধরনের বাল্ক কমোডিটিস ক্যারিয়ারগুলো পণ্য খালাস করে আবার চলে যায়, ফিরে যায়, কিন্তু এখন আমরা একটা উদাহরণ দেখতে পেয়েছি যে 29 দিন পার হয়ে গেছে, কিন্তু আসলে লাইটারেজ জাহাজের অভাবে সে পণ্য খালাস করা শেষ করতে পারেনি এখনো। সংকটকে সামনে দেখিয়ে মুনাফাখোরির প্রবণতা। দর্শক, আমাদের ফ্রন্ট পেজে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটি হচ্ছে এবারের আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলছে না। আমরা জানতাম, ধরেই নিয়েছিলাম যে বাংলাদেশ খেলবে না, এটা প্রায় নিশ্চিত। তবে আমরা আইসিসির তরফ থেকে সেটি কনফার্ম করার অপেক্ষায় ছিলাম। আগে আইসিসি একটি প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলবে না, বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে। ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছিলাম যে বিসিবিও একটি মিটিং করছে, তবে বিসিবির তরফ থেকে এখনও কিছু বলা হয়নি। আমাদের সঙ্গে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্পোর্টস রিপোর্টার তানিন আছেন। তানিন, সর্বশেষ কী অবস্থা? বাংলাদেশ তো খেলছে না, কিন্তু বাংলাদেশ যে খেলছে না তাতে বাংলাদেশের ক্ষতি কতটুকু হলো আর লাভ কতটুকু হলো? লাভ আসলে ওই প্লেয়ারদের সিকিউরিটিটা ছাড়া ওরকম আসলে তেমন কোনো লাভ নেই। ক্ষতির অংশটাই অনেক বেশি। আর্থিক বলেন, ক্রিকেট ডিপ্লোমেসির কথা যদি বলি আমরা, কিংবা ফার্দার ফিউচার যে ট্যুরগুলো আছে বা আইসিসি যে রেভিনিউ শেয়ারিং মডেল আছে, সেসব মিলিয়ে আপাতত যদি আমরা একটা ডাটার বেসিসে যদি বলি, আমরা মোটামুটি 330 কোটি টাকার মতো বিসিবি একটা ফিনান্সিয়াল হিট খাবে এখন পর্যন্ত। কারণ যেহেতু ওয়ার্ল্ড কাপে শুধু টি-20 ওয়ার্ল্ড কাপে না T20 যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ তো ধরেন আমরা বলে থাকি যে এই ঘটনাটা অনেকেই বলছেন যে রাজনীতির কাছে ক্রিকেটের পরাজয় ঘটেছে। আপনার কাছে কি মনে হয়? এখানে আসলে দ্বিমত করার খুব বেশি সুযোগ নেই। মুস্তাফিজ ঘটনার সূত্রপাত কিন্তু সেই জানুয়ারির 3 তারিখ মুস্তাফিজুর রহমানকে যখন একদম ইন্ডিয়ার টপ লেভেলের গভর্নমেন্টের ডিরেক্টিভে কলকাতা তখন সরিয়ে দিল আইপিএল থেকে। কারণ তাকে বেশ 9 কোটি 20 লাখ রুপিতে তাকে নিয়েছিল কলকাতা আইপিএলে খেলানোর জন্য। ওই এবং এক্সাক্ট ওই মোস্তাফিজের মোমেন্টটা সর্বোচ্চ প্রাইস ছিল এটা। হ্যাঁ, প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটারের এত দাম উঠলো। যেই মোমেন্টে আসলে ওই ডিসিশনটা আসলো, এই ডিসিশনটা নিয়ে আসলে বিসিসিআই এর যে টপ অফিসিয়ালরা আসেন তারাও কিন্তু খুব বেশি জানতেন না, 1-2 জন ছাড়া। তো যখনই ওই ডিসিশনটা এসেছে, তারপর থেকেই ওই যে রাজনৈতিক একটা ব্যাপার চলে এসেছে আসলে এখানে। যেহেতু ওখানে উগ্রবাদীদের একটা আন্দোলনের ব্যাপার ছিল, হুমকি দামকির ব্যাপার ছিল, সেটার কারণ দেখেই মুস্তাফিজের নিরাপত্তা ইস্যুটা মানে তার সামনে আগে আনা তো হয়েছে। বাংলাদেশের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কটা অনেক খারাপ হয়ে গেছিল একটু শীতল হয়ে এবং গেছিল বলা যায়। তারই বলি হয়েছে আসলে মোস্তাফিজ এবং শেষ পর্যন্ত আমাদের ক্রিকেট। ক্রিকেট, রাইট। কিন্তু এটার তো একটা ওভার রিচিং কনসিকুয়েন্সেস আছে, যে বাংলাদেশের ক্রিকেট দীর্ঘমেয়াদী কী ধরনের ক্ষতির সম্মুখীন বা সমস্যার সম্মুখীন হবে। এটা আসলে এই হিটটা এখন ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের উপরও আসতে পারে, খুবই সম্ভাবনা আছে যদি না ফার্দার ওরকম কিছু আসে। আইসিসি চাইলে এখন বাংলাদেশ যেরকমটা দাবি করেছে যে ভারতে আমাদের প্লেয়ারদের সিকিউরিটি কনসার্ন আছে,
এখন আইসিসি নিশ্চয়ই একটা জবাব চাইবে যে কেন তোমরা পাঠালে না তোমাদের দল। এখন সেই ক্ষেত্রে যদি যথাযথ কারণ দেখাতে ব্যর্থ হয় বিসিবি, সেক্ষেত্রে কিন্তু আর্থিক জরিমানার একটা সম্ভাবনা আছে, যেটা 24 থেকে 25 কোটি টাকার মতো বিসিবিকে দিতে হতে পারে যদি স্যাটিসফাই না করতে পারে আনসার দিয়ে। সেটা তো আছে। দ্বিপাক্ষিক সিরিজগুলো যে সামনে আছে, ইন্ডিয়ার সাথে একটা সিরিজ খেলার কথা ছিল, 3 ম্যাচের একটা ইন্ডিয়া বাংলাদেশে আসার কথা ছিল, হ্যাঁ। এবং মেয়েদের যে টিম আছে, নারী দল, তাদেরও ইন্ডিয়াতে ট্রাভেল করার কথা ছিল, কিন্তু রিসেন্ট ওই পলিটিক্যাল টার্মোয়েলের জন্য জিনিসগুলো আসলে পিছিয়ে গেছে। এখন যেহেতু ইন্ডিয়া হোস্ট কান্ট্রি ওয়ার্ল্ড কাপের, সেক্ষেত্রে তারা দাবি করতেই পারে যে আমাদের দেশে তোমরা সিকিউরিটি কনসার্ন দিয়ে দেখিয়ে তোমরা আসোনি, সেক্ষেত্রে ওই সিরিজটাও বাতিল হয়ে যেতে পারে। এবং ইন্ডিয়ার মতো একটা টিমের সিরিজ বাতিল হয়ে যাওয়া কিন্তু বাংলাদেশের জন্য ফিনান্সিয়ালি, স্পেশালি গ্রাউন্ড শেয়ারিং, গ্রাউন্ডের যে কপিরাইট আছে, সিকিউরিটি কনসার্নে তো এই প্রথম কোনো টিম আগেও হয়েছে এরকম, খেলতে যাচ্ছে না কোনো হ্যাঁ। একটি দেশে। এর আগে আমার অনেক ধরনের ঘটনা ঘটেছে, হ্যাঁ, অনেক কিন্তু উদাহরণ আছে। সেই সব ক্ষেত্রে কি আপনি মনে করেন ওই দেশগুলো কি অনেক বড় সমস্যায় পড়েছে, নাকি বাংলাদেশ ছোট দল বলে তারা নানান ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে? আগের যে ইনসিডেন্টগুলো আছে ওগুলো আসলে মানে ফার্দার পরবর্তীতে তারা ওরকম তেমন কিছু আসলে ফেস করেনি। আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে ওরকম ইনফ্রাস্ট্রাকচার কিংবা ফিনান্সিয়াল হিট ওরকম কিছু আসলে হয়নি। হ্যাঁ, এখানে বাংলাদেশের একটা ব্যাপার আছে, যেহেতু ক্রিকেট ডিপ্লোমেসির একটা ব্যাপার আছে, বাংলাদেশ এখানটাতে আসলে আরেকটু স্মার্টলি হ্যান্ডেল করতে পারতো হয়তো, তাহলে হয়তো এই কনসার্নগুলো, কোয়েশ্চেনগুলো অ্যারাইজ হতো না। যখনই মানে হঠাৎ করে আমরা একটা হার্ড লাইনে চলে গেছি, Exactly, বিচার বিবেচনা ঠিক exactly, মতো না করে। হ্যাঁ, সেটা জানানো হয়নি আর কি। পাকিস্তান তো অনেক দিন যাবতই ইন্ডিয়াতে খেলতে যায় না। আই মিন, যে গত ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়েছিল, রাইট, 23 সালে। ইউজুয়ালি তারা সিকিউরিটি কনসার্ন, সিমিলারলি ভারত ও পাকিস্তানে খেলতে যায় না। যায় না। সেক্ষেত্রে তো তাদের মধ্যে কোনো প্রবলেম হয় না, বা আইসিসিরও কোনো প্রবলেম হয় না, একটা নিউট্রাল ভেন্যুতে খেলা হয়। ইভেন পাকিস্তানের জন্য যে পাকিস্তানের যে খেলাগুলো, সেই খেলাগুলো কো হোস্ট কান্ট্রি শ্রীলঙ্কাতে ট্রান্সফার করা করা হয়েছে, হয়েছে, right. শিডিউল করা হয়েছে। তো সেটা তো হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা হলো না কেন? ইন্ডিয়া হয়তো একটু ইগোতেই লেগেছে ওটা, যে এত র্যাপিডলি কেন রিয়াক্ট করলো এত কুইকলি। হয়তো তারা একটু স্মার্টলি হ্যান্ডেল করার সুযোগ ছিল বিসিবির সামনে, যে আমরা বিসিসিআইয়ের সাথে বা আইসিসির সাথে একটু ফর্মালি কথা বলে দেখি, যোগাযোগ করে দেখি যে প্লেয়ার যে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের টিম যখন ওখানে খেলতে যাবে সেখানে ওই সিকিউরিটি কনসার্নটা থাকবে কিনা, বা তোমাদের প্ল্যানটা কি হবে সেটাও জানতে চাওয়া হয়নি। একদম ইনস্ট্যান্ট ওই যে শুরু থেকে একদম ডিসিশনে বিসিবি ওয়াজ হোল্ডিং ফার্ম। মানে আপনি বলতে চাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অথবা বিসিসিআই, যে জি। ভারতের ক্রিকেট কাউন্সিল, যেটা তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে আমি পরের দিনই এরকম একটা অবস্থান জানিয়ে দিলাম, এবং সেই অবস্থান থেকে আসলে সরে আসা খুব কঠিন। এই যে আপনি একটু অবশ্যই। আগে ইগোর কথা বলছিলেন। হ্যাঁ, যতখানি শুনেছি অনেকেই হতাশ, অফ দ্য রেকর্ডে যতখানি জানতে পেরেছি তারা অনেকেই হতাশ যে ওয়ার্ল্ড কাপটা খেলতে যাওয়া উচিত ছিল, এরকম কথাও শুনেছি। এবং লাস্ট বৃহস্পতিবার যে স্পোর্টস অ্যাডভাইজারের সাথে যেটা মিটিংটা হলো, আমার 2-3 জন ক্রিকেটারের সাথে কথা হয়েছে, তাদের মধ্যে একজন বলেছেন যে আমরা ওয়ার্ল্ড কাপটাতে খেলতে চেয়েছিলাম, এখানে আসলে সরকার এবং দেশের ইগোটা কাজ করেছে বলে আমরা যেতে পারিনি। তিনি নাম বলেনি ডেফিনেটলি, বাট এরকমই মানে যাদের সাথেই কথা বলেছি সবারই মোটামুটি সে এরকম ছিল যে আমরা তো খেলতে চেয়েছি। অনেকে আবার ওই বিগার পিকচারের চিন্তা করে, যে সিকিউরিটি কনসার্ন যেহেতু আছে, জার্নালিস্টরা যাবেন, দর্শকরা যাবেন, তাদের সিকিউরিটির কথা চিন্তা করে আমরাও তাদের সাথে তাদের মতামতের সাথে এক হয়েছে আর কি। তবে আরও একটা ব্যাপার, যেটা সেই মিটিংয়ে যেটা হয়েছিল, ডিসিশন আগে থেকেই চূড়ান্ত হয়েছিল, ডিসিশনটা জানিয়ে দেওয়ার পর তাদের মতামত নেওয়া হচ্ছে, আগে নেওয়া হয়নি। আমরা শুরু থেকেই আশঙ্কা করছিলাম যে এই নির্বাচনের আগে নানান ধরনের সহিংস ঘটনা ঘটবে, বিশেষ করে ক্যাম্পেইন শুরু হওয়ার পরে এই ঘটনাগুলো বেশি ঘটবে বলে আমরা ধরে নিয়েছিলাম। এবং যদিও এখনও খুব বড় কিছু ঘটে নাই, কিন্তু ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তাতে যেগুলো উদ্বেগজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। তো এই সব বিষয় নিয়ে একটি প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। তিনি আমাদেরকে বলবেন যে নির্বাচনে যে সহিংসতার কথা আমরা বলে আসছিলাম যে হতে পারে, সেটা কি আপনি কি সেই ধরনের অনেক কিছুই তো ইতিমধ্যে দেখে ফেলেছেন, মানে কি ঘটেছে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। তফসিল ঘোষণা হয়েছে আপনার 11ই ডিসেম্বর, এরপরে 12ই জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সবকটি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেই দলগুলোর পক্ষ থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে। এই অবস্থায় গত 4 দিনে প্রায় 16টি নির্বাচনী এলাকায় বিভিন্নভাবে সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে আপনি জানেন যে কেরানীগঞ্জে, ঢাকার পাশে কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনের বিএনপির একজন
নেতা হাসান মোল্লা 22 তারিখে রাতে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়েছিল। আজকে বিকেলে তিনি ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন মধ্যে মারা গেছে। এছাড়া এটা কি অন্তর্দ্বন্দ্ব ছিল বিএনপির মধ্যে, নাকি এটা প্রতিপক্ষের হামলা ছিল? না, বিএনপির পক্ষ থেকে ওই এলাকা নির্বাচনী আসনে যিনি প্রার্থী আমানুল্লাহ আমান সাহেব, তিনি দাবি করেছেন যে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনকে বানচাল করতে চায়, তাদেরই এটা কাজ। এবং বিএনপি মহাসচিবও একইভাবে দাবি করেছেন যে যারা নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়, তাদেরই একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে হাসান মোল্লাকে গুলি করা এ হয়েছে। বিষয়ে পুলিশ কি বলছে? পুলিশের তদন্তে কিছু বেরিয়ে এসেছে? ঘটনাস্থলে যেটা জানা গেছে, পুলিশ যেটা জানতে পেরেছে, দুজন মোটরসাইকেল আরোহী এসে রাতের অন্ধকারে রাত 11টা-12টার দিকে ঘটনাটা, হাসান মোল্লাকে গুলি করে চলে গেছে। পুলিশ আসলে এখন পর্যন্ত শেষ খবর পর্যন্ত মামলাও হয়নি। কাউকে কি সন্দেহ করছে পুলিশ যে কারা করতে পারে? এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে এরকম কোনো কিছু দাবি করা হয়নি যে তারা কাউকে সন্দেহ কিংবা ধারণা করছে কারা। এখন পুলিশ কিছু এখন পর্যন্ত কুলকিনারা করতে পারেনি। আপনি বলছিলেন যে বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় ঘটনা ঘটেছে, আর কোথায় কোথায় ঘটেছে? ঢাকার বাইরে যেমন আজকে কুমিল্লা কিশোরগঞ্জ অষ্টগ্রামে সংঘর্ষ হয়েছে, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, বরিশাল, মাগুরা, মুন্সিগঞ্জে দুইটি নির্বাচনী আসনে এটা হয়েছে, কুমিল্লাতে হয়েছে, চিটাগাঙে হয়েছে, লক্ষ্মীপুরে হয়েছে, পিরোজপুর, ঝিনাইদহ, অনেক জেলাতে হয়েছে। তার মানে পাবনা, বোঝা যাচ্ছে চাটমোহর। যে নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই আসলে এই সব ঘটনাগুলো বেশি ঘটছে বলে আপনি মনে করছেন? না, আমি এটা মনে করছি। তবে যারা পুলিশের যারা কর্মকর্তা আছেন, যেমন আইজিপি মহোদয়ের সাথে আমার এই সংক্রান্ত ব্যাপারে একটু আগে কথা হয়েছে, তিনি বলছেন যে অতীতে বাংলাদেশে কোনো নির্বাচনই অতীতে সংঘাতবিহীন হয়নি। সেই তুলনায় এখন পর্যন্ত দেশে যে নির্বাচনী পরিস্থিতি অনেকটা সন্তোষজনক। কাদের মধ্যে এই সহিংসতা বেশি ঘটছে? আমরা জানি যে বিএনপির অনেক বিদ্রোহী প্রার্থী আছে, এছাড়াও বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত। তো সহিংসতা বা এইসব ঘটনাগুলো কি বেশি জামাতের সঙ্গে বিএনপির, নাকি বিএনপির সঙ্গে বিএনপির বিদ্রোহী কেন্দ্রের কারণে হচ্ছে? না, কয়েকটি এলাকাতে জামাতে, যেমন ঢাকাতে যদি ঢাকা 14 আসন মিরপুরে পীরেরবাগে জামাতের সাথে বিএনপির হয়েছে, ঢাকার বাইরেও মুন্সিগঞ্জ বিভিন্ন জায়গাতে হয়েছে। আবার আপনি জানেন যে বিএনপির একাধিক আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী যেটাকে বলি তারা রয়েছে, ওইখানে হচ্ছে। আবার দু একটি ঘটনা ঘটেছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেও সমাবেশ করতেছে। তিনভাবে ঘটনা এখন পর্যন্ত যেটা দেখা গেছে, এই যে 16টি নির্বাচনী এলাকাতে, সেটা তিনটা চিত্র এসেছে: বিএনপির সঙ্গে জামাত, বিএনপির সঙ্গে বিএনপি বিদ্রোহী এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। আপনি তো এই রিপোর্টটি করার জন্য বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। আপনার কি মনে হয় যে সামনের দিনগুলোতে ভায়োলেন্স আরও বাড়তে পারে, নাকি পুলিশ যেটা বলছে যে না, তাদের কন্ট্রোলে আছে, তারা ব্যবস্থা নিচ্ছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ইলেকশন হবে? না, এখানে আপনি সঠিক বলেছেন যে আমি সাবেক পুলিশের একাধিক আইজিপি, অপরাধ বিশেষজ্ঞ যাদেরকে বলি, একাধিক জনের সাথে কথা বলেছি। তাদের বক্তব্য হচ্ছে যে দেশের ইন্টেলিজেন্স ব্যবস্থাটা, গোয়েন্দা ব্যবস্থাটা অনেক দুর্বল অবস্থা রয়েছে। এই অবস্থাটা যদি শক্তিশালী না করা যায়, এইসব সংঘাত কিংবা সহিংসতা এড়ানো সম্ভব নয়। এর মধ্যে অনেকে বলেছেন যে এই নির্বাচনটাকে বানচাল করারও এবং ভণ্ডুল করার জন্য কিংবা বিঘ্নিত করার জন্য নানামুখী চেষ্টা আছে, সেটা দেশি এবং বিদেশি। এইসব প্রতিরোধ করতে গেলে আসলে গোয়েন্দা তৎপরতা এবং গোয়েন্দা তথ্য প্রয়োজন। সেটা না হলে পরে এগুলি ঠেকানো সম্ভব না। অনেকেই বলেছেন, পুলিশের একজন সাবেক আইজিপি আমাকে বলেছেন যে ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করলে সেই সংখ্যাটা অনেক বেশি ছিল। এবার কিন্তু দুইটা জোটই প্রধানত প্রথম একে অপরের প্রতিদ্বন্দ্বী, যেমন বিএনপি নেতৃত্বাধীন একটা জোট, জামায়াত ইসলামের নেতৃত্বে একটা জোট। মূলত হচ্ছে যে ইলেকশনে তারাই এখন মুখোমুখি অবস্থাতে রয়েছে। এই অবস্থায় কিন্তু সংঘাত সহিংসতা রক্ষা করতে গেলে যদি গোয়েন্দা রিপোর্টগুলি সঠিকভাবে কাজ করা যায়, তৈরি করা যায়, তাহলে অনেকাংশেই ঠেকানো সম্ভব বলে তারা মনে করে। সীমান্ত দিয়ে অনেক কিছু আসছে বলছিলেন, কিন্তু আমরা তো জানি যে 5 আগস্টের পরে জঙ্গি এবং বড় বড় সন্ত্রাসী তারা অনেকেই জামিনে বেরিয়ে গেছেন, তারা এখন খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া অনেক অস্ত্র লুট হয়েছে, সেগুলো সব উদ্ধার হয়নি। এছাড়াও অবৈধ অনেক অস্ত্র আছে। আমরা চট্টগ্রামে দেখেছি কি ঘটছে, হ্যাঁ, যেখানে পুলিশের কোনো নিয়ন্ত্রণ নাই। সেখানে অভিযানে গেলে র্যাবের একজন কর্মকর্তা ইতিমধ্যেই নিহত হয়েছে। তো এই যে পরিস্থিতি, মাস্তানরা মাঠে আছে, অবৈধ অস্ত্র আছে, লুটপাটের অস্ত্র আছে, এদিকে বলা হচ্ছে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয় যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করবে নির্বাচনের আগ পর্যন্ত? আপনি জানেন যে এই সরকার এই অবৈধ অস্ত্র উদ্ধারকল্পে যেসব থানা থেকে লুট হয়েছে সেগুলি উদ্ধারের জন্য বিভিন্ন পর্যায়ে পুরস্কার ঘোষণা করেছে এবং অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই অভিযানটা কোনো রকম ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যখন এগুলি নিয়ে আবার আলোচনা হয়, আপনি যেগুলি বলছিলেন যে বিভিন্ন জায়গায় সংঘাতময় পরিস্থিতি, সন্ত্রাসীদের তৎপরতা এবং কারাগার থেকে মুক্ত বা জঙ্গিদের তৎপরতাও একাধিক ঘটনা কেরানীগঞ্জে ঘটেছে, ঢাকাতে একটা ঘটেছে,
এবং আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী যারা জেলখানা থেকে ছাড়া পেয়েছে তাদেরও বেশ কিছু অঘটনের নাম আসছে। এই অবস্থায় আবার অপারেশন ডেভিল হান্ট টু নামে আরেকটি অভিযান চলছে, এখনো চলমান আছে। সেই অভিযানের আওতায় অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান চললেও সেটা যে পরিমাণ অস্ত্র মিসিং হয়েছে, আসলে তো থানা থেকে লুট করা অস্ত্রের বাইরেও অপরাধী দেশে অনেক পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, সন্ত্রাসীদের হাতে বিভিন্ন পর্যায়ে অস্ত্র রয়েছে, সেগুলো উদ্ধারে যে তৎপরতা দেখা যাচ্ছে সেটা আসলে জনমনে স্বস্তি তৈরি করতে পারেনি। ডিজিটালাইজেশনের এই যুগে দু ধরনের নির্বাচনী প্রচারণা হচ্ছে। এক হচ্ছে রিয়েল লাইফে, অর্থাৎ রাস্তা এবং মাঠে ঘাটে। আরেক ধরনের প্রচারণা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আছে আমাদের স্টাফ রিপোর্টার শাহরিয়ার মাহি। শাহরিয়ার মাহি, আপনি তো এই নিউজটি করেছেন, জি। কি ধরনের প্রচারণা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনকে ঘিরে? ভাই, আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্ম, যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা যেহেতু এবার পোস্টারের মাধ্যমে প্রচারণার সুযোগ পাচ্ছে না, তারা বাধ্য হয়েই আসলে ডিজিটাল প্রচারণায় অনেকটা ঝুঁকে পড়ছে। এবং যেহেতু এবার তরুণ ভোটারের সংখ্যা অনেক বেশি, বিগত নির্বাচনগুলোর ব্যাপারে এই তরুণরাই মনে করেছে যে তারা ঠিকঠাকভাবে ভোটটা দিতে পারেনি। বাট এবার যেহেতু তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাই এবার আসলে তারা সেই ভোটের অধিকারটা তারা প্রয়োগ করতে চায়। এবং এর কারণেই আসলে রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রচারণার একটি অন্যতম অডিয়েন্স হিসেবে চিহ্নিত করেছে। তারা রাজনৈতিক দলগুলো আসলে তাদের প্রচারণার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিএনপি তাদের প্রচারণায় নিজেদের গুণগান বা সবার আগে বাংলাদেশ থিমটি বারবার তুলে আনার চেষ্টা করেছে। এর বিপরীতে আমরা দেখেছি যে জামায়াত ইসলামী আসলে নিজেদের গুণগান যতটুকু করেছে তার থেকে বেশি তারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে নিজের দলের থেকে অন্য দলের সুনাম ক্ষুণ্ণ করে তারা নিজেদের প্রচারণাগুলো চালাচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে জামায়াত ইসলামী এবং বিএনপি তাদের যে ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজগুলো রয়েছে, সেখানে তারা তাদের জনসভাগুলো সরাসরি সম্প্রচার সেখানে পোস্ট করছে। কিন্তু এক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে এনসিপি। আমরা দেখতে পেয়েছি এনসিপির যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে তারা ফটো কার্ড এবং বক্তব্য প্রচারের উপরেই বেশি জোর দিয়েছে। দেশের জনসংখ্যার এবং ভোটারদের একটি বড় অংশ হচ্ছে যে আপনার হচ্ছে ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা প্রতিদিন একটা বড় সময় তারা ব্যয় করে। জি। সো সেই জায়গাটাতে আসলে বিভিন্ন দল সেখানে তাদের বিভিন্ন কার্যক্রম প্রচারের মাধ্যমে কি তাদেরকে তাদের দিকে টেনে আনার চেষ্টা করছে, এরকম কি কোনো কিছু আপনি দেখেছেন, নাকি এটা খুব স্বাভাবিক মনে হয়েছে আপনার কাছে? যেহেতু এবার তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, তাই রাজনৈতিক দলগুলো তাদের ভোট ব্যাংকে ভোট প্রাপ্তির জন্য তারা আসলে এই তরুণদেরকে যেভাবে টার্গেট করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা তুলে নিয়ে এসে সেই কন্টেন্টগুলো বানাচ্ছে এবং সেই কন্টেন্টগুলোতে অনেক ধরনের আবেগী কথাবার্তা বা আবেগী তথ্য এবং এর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনা তারা তুলে নিয়ে আসার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা আসলে সেই তরুণ ভোটারদের আকর্ষণ টেনে নিয়ে আসার চেষ্টা করছে। যে কি ধরনের কন্টেন্ট বা পোস্টার ব্যবহার করছে? যেমন সাম্প্রতিক সময় আমরা দেখতে পাই যখন জামায়াত ইসলামী তাদের প্রচারণার ক্ষেত্রে বিভিন্ন ভিডিও ব্যবহার করছে, সেটা বাস্তবের শ্যুট করা ভিডিও হোক অথবা এআই দিয়ে তৈরি ভিডিও হোক, সেখানে দেখা যাচ্ছে যে তারা বারবার বলার চেষ্টা করছে যে আপনারা তো আওয়ামী লীগকে সুযোগ দিয়েছেন, আপনারা তো বিএনপিকে সুযোগ দিয়েছেন, জামায়াতকেও একবার সুযোগ দিয়ে দেখুন। এবং এর রেসপন্স হিসেবে আমরা যেটা দেখতে পেয়েছি যে বিএনপিও সেই জামায়াত ইসলামের প্রচারণার ভিডিওর কোনো একটা কমেন্ট বা কোনো একটা বক্তব্যকে নিয়ে সেটাকে বেস করে তারা আবার কোনো পাল্টা ভিডিও বানাচ্ছে। অর্থাৎ এখানে ভিডিও দিয়ে ডিজিটাল মাধ্যমে একটি লড়াই চলছে, সেটা স্পষ্ট বিদ্যমান। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় যে একজন লোক এসে এক দোকান থেকে চাঁদা দাবি করছে। তখন আরেকজন বয়স্ক মানুষ এসে হচ্ছে তাকে বললেন যে কোনো চাঁদা দিবেন না, এবং সেই লোককে সবাই মিলে তাড়িয়ে দেয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই বয়স্ক লোক এসে বলছেন আপনি হাদিয়া দিন, এবং দোকানদার যখন জিজ্ঞেস করে যে হাদিয়া কেন দিব, তখন সে বলে যে আল্লাহর জন্য হাদিয়া দিন, আল্লাহর দলের লোকদের জন্য হাদিয়া দিন। অর্থাৎ এই যে চাঁদার পরিবর্তে হাদিয়া বা এক রাজনৈতিক দলের
পরিবর্তে আর এক রাজনৈতিক দল আসলে হাদিয়ার নামে সেই চাঁদাই উত্তোলন করতে পারে, এরকম স্যাটারিক্যাল ভিডিও কিন্তু আমরা বিভিন্ন মানে রাজনৈতিক ধর্মের দলের নামে পক্ষ থেকে- হাদিয়া তোলা যাবে কিন্তু চাঁদাবাজি করা যাবে জি, না। এই স্যাটারিক্যাল ভিডিওটা আমি লক্ষ্য করেছি যে বিএনপি সমর্থিত যারা রয়েছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডে খুবই বেশি ঘোরাফেরা করছিল। অর্থাৎ তারা একটি স্যাটায়ার তৈরি করে আসলে জামায়াত ইসলামের যে প্রচারণা রয়েছে বা যেসব বাক্য, যেসব শব্দ জামায়াত ইসলামী ব্যবহার করছে সেই সবকে ডিফেন্ড করার বা সেইগুলোকে আসলে প্রতিহত করার চেষ্টা করছে বিএনপি। আমরা যেটা শুনেছি যে এরকম মানে শত শত এরকম নতুন নতুন প্ল্যাটফর্ম এখন ডিজিটাল দুনিয়ায় দেখা যাচ্ছে, বিশেষ করে জামাত এবং বিএনপি দুই দলীয় জোটের যারা আছে, জি। আরও স্পেসিফিকভাবে বললে বিএনপি এবং জামাত এই দুটি দলই আসলে বেশি অ্যাক্টিভ। আপনি কি এরকম নতুন নতুন কোনো প্ল্যাটফর্ম দেখেছেন? জি, অবশ্যই এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পেজ বা এমন অ্যাকাউন্ট সচরাচরই আমাদের চোখে পড়ছে, যার উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যখনই কোনো রাজনৈতিক বক্তা বা কোনো রাজনীতিবিদ যখন কোনো পোস্ট করেন তার কমেন্ট বক্সে গেলে আমরা দেখতে পাই বিশেষত নারী প্রার্থী যারা রয়েছে, বিভিন্ন নারী রাজনীতিবিদ, তাদের কমেন্ট বক্সে আমরা দেখতে পাই যে তারা কিভাবে বুলিংয়ের শিকার হচ্ছেন, কিভাবে তাদেরকে হেয় করা হচ্ছে, যার প্রমাণ আমরা পেয়েছি ডাকসু নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবগুলো ক্ষেত্রেই। তবে একটি উদ্বেগজনক বিষয় হচ্ছে, আগে যেখানে বট আইডিগুলো খুব সহজেই শনাক্ত করা যেত, অর্থাৎ আমরা যদি সেই আইডিগুলো ঘাঁটতাম বা আইডিগুলোর ভেতরে গেলে সেই নাম দেখে বা পোস্টের সংখ্যা ইত্যাদি বিশ্লেষণ করে যতটা সহজে বোঝা যেত যে এটি একটি বট আইডি বা একটি ফেক অ্যাকাউন্ট, বর্তমানে আসলে বিশেষ অভিজ্ঞতা বা পারদর্শিতা ছাড়া সেই আইডিগুলো শনাক্ত করা কিছুটা কঠিন হয়ে পড়েছে। ধন্যবাদ শাহরিয়ার মাহি আপনাকে।